আসসালামু আলাইকুম। সরকারি সরোয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জিএম শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ। শীতকালীন ছুটির পর তোমাদের সাথে আজকে প্রথম ক্লাস। আজকে তৃতীয় অধ্যায় একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা সরলরেখা বলতে আমরা কি বুঝি। তো বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করা যায় যে একটি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। আবার বলা যায় কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে, যেমন মনে করো এখানে একটা বিন্দু আছে আর এইটা বিন্দু আছে, এ একটা বিন্দু আর বি একটা বিন্দু। এখন একটি নির্দিষ্ট দিকে এই যে বি বিন্দুর দিকে কোনো বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলা হয়। এখানে কিন্তু অসংখ্য বিন্দু আছে, আমরা এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে দেখো এটি সরলরেখা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। যদি নির্দিষ্ট দিক না হতো, মনে করো এখান থেকে বিন্দুটা আছে, তো এই দিকটাকে যদি টার্গেট না করতাম, একবার এই দিকে যেত একবার এদিকে যেত, তখন কিন্তু সরলরেখা হতো না। তাহলে একটি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। আবার বলতে পারি কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে, দেখো এখানে গতির দিক পরিবর্তন করছে আর এখানে গতির দিক পরিবর্তন করে নাই, তাহলে এইভাবে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। অথবা কোনো বিন্দুর সঞ্চার পথ যদি গতির দিক পরিবর্তন না করে, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে সরলরেখা বলে। এখন দেখো আমরা সরলরেখা কিভাবে চিনতে পারবো। সরলরেখার আদর্শ সমীকরণ, আচ্ছা আমরা লিখি সরলরেখার সাধারণ সমীকরণ। একটি সমীকরণ দেখলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সাধারণ সমীকরণ, আদর্শ সমীকরণ আমরা পরে আসি। দেখো ax প্লাস by প্লাস c সমান 0, যেখানে a ও b উভয়ই শূন্য নয়, এই যে কথাটা, যেখানে এ ও বি উভয়ই শূন্য নয়, সি শূন্য হতে পারে, আবার যে কোনো একটা শূন্য হতে পারে, এ শূন্য হতে পারে, বি শূন্য হতে পারে, তবে খেয়াল করবে যে এ ও বি উভয়ই শূন্য নয়। এই হলো সরলরেখার সাধারণ সমীকরণ। আচ্ছা যেমন দেখো মনে করো এই সমীকরণ অনুসারে 2x প্লাস 3y সমান 0, এটা কিন্তু এটি সরলরেখার সমীকরণ। আবার 2x মাইনাস 3y প্লাস 2 সমান 0, এটাও একটা সরলরেখার সমীকরণ। এখন যদি তোমাদেরকে বলা হয় যে একটি সরলরেখার সমীকরণ লেখো, তাহলে তোমরা এই সাধারণ ফর্মটা যদি জানো, এই অনুসারে তোমরা সরলরেখার সমীকরণ লিখতে পারবে। আচ্ছা এইটার বৈশিষ্ট্যটা আমরা একটু খেয়াল করি। এই সরলরেখার যে সাধারণ সমীকরণটা লিখলাম, এটার বৈশিষ্ট্যটা, আচ্ছা বৈশিষ্ট্যটা আমরা লিখতে পারি। নাম্বার 1, এক্স ও ওয়াই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এক্স ওয়াই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। এইখানে যে সমীকরণটা দেখো, এখানে এক্স এবং ওয়াই আছে এবং এদের ঘাত কত? একঘাত। আবার নাম্বার 2 দেখো, এক্স বা ওয়াই এর একঘাত সমীকরণ। আমি উদাহরণগুলো পরে লিখছি। এক্স বা ওয়াই এর একঘাত সমীকরণ, শুধু এক্স এর একঘাত হইতে পারে, ওয়াই এর একঘাত হইতে পারে। এক্স বা ওয়াই এর একঘাত সমীকরণ, এক্স বা ওয়াই এর একঘাত সমীকরণ। আর একটা কথা আছে, এক্স ওয়াই সমন্বিত কোনো পথ থাকবে না, বা এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকবে না। এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকবে না। আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণটা একটু দেখি যে এক্স ওয়াই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। মনে করো 2x প্লাস 4y প্লাস 1 সমান 0। দেখো এই সমীকরণটার ভিতরে এক্স আছে, ওয়াই আছে, তাহলে আমরা যে বলছি এক্স ওয়াই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ, এই একটা বৈশিষ্ট্য। তারপর আছে তোমার এক্স বা ওয়াই এর একঘাত সমীকরণ, যেমন আছে 2x প্লাস 3 সমান 0। দেখো এক্স এর একঘাত সমীকরণ। আবার আছে ওয়াই এর একঘাত, 3y মাইনাস কত 2 সমান 0, এইটা হচ্ছে ওয়াই এর একঘাত সমীকরণ। আচ্ছা আরেকটা কথা বলা আছে যে এক্স ওয়াই যুক্ত কোনো পথ থাকবে না, যেমন মনে করো 2x প্লাস
3xy প্লাস 4y মাইনাস 2 সমান 0, এইটা কিন্তু সরলরেখা হবে না। তার কারণ এইটার ভিতর কি আছে, xy যুক্ত একটি পদ আছে। অনেক সময় এমসিকিউতে থাকে, যেমন মনে করো এই তিনটা সমীকরণ দেওয়া আছে, আবার এটাও দেওয়া আছে। এখন বলা হলো যে নিচের কোনটি সরলরেখার সমীকরণ নয়, তখন আমরা এই বৈশিষ্ট্য দিয়ে আমরা চিনে ফেলতে পারবো যে কোনটা সরলরেখার সমীকরণ নয়। এখানে দেখো xy চলক বিশিষ্ট একঘাত আছে, x এর একঘাত আছে, y এর একঘাত আছে, আবার আছে কি এখানে xy যুক্ত আছে পদ আছে, তাহলে এটা কিন্তু সরলরেখার সমীকরণ হবে না। তার কারণ এখানে x এর এক আছে, এখানে y কত এক আছে, তাহলে আমরা যদি এইটা যোগ করি তাহলে কিন্তু এটা দ্বিঘাত হয়, হোমোজিনিয়াস হয়ে যায়। কাজে এটা সরলরেখার সমীকরণ আসবে না, এইগুলি আসবে। তাহলে তোমরা চিনতে পারছো এই তিনটা সমীকরণ আমি যদি এরকম এমসিকিউ পরীক্ষা দেওয়া হয় যে নিচের কোনটি সরলরেখার সমীকরণ নয়, তাহলে এই বৈশিষ্ট্য অনুসারে তোমরা এখন চিহ্নিত করতে পারবে এইটা কিন্তু সরলরেখার সমীকরণ নয়, যা সরলরেখার সমীকরণ নয়। আচ্ছা, আর এরা কিন্তু সরলরেখা হবে, এই কয়েকটাই হবে কি সরলরেখার সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা সরলরেখা চিনতে পারলাম। এখন দেখো x অক্ষের সমীকরণ, নাম্বার 2 x অক্ষের সমীকরণ। x অক্ষের সমীকরণ y সমান 0, আবার y অক্ষের সমীকরণ x = 0। আচ্ছা, কেন দেখো এখানে আমরা দেখো x ও x ড্যাশ y ও y ড্যাশ। আচ্ছা, এটা তোমরা প্রথম প্রশ্নমালাগুলোতে পড়েছো, প্রথম 3.1-এ, যে দেখো x ও x ড্যাশ অনুভূমিক রেখা, y ও y ড্যাশ সেটা হলো উলম্ব রেখা। এই দুইটা রেখার ছেদবিন্দুকে বলা হয় মূলবিন্দু, আর এই অনুভূমিক রেখার নাম হচ্ছে x অক্ষ। তাহলে এই যে x ও x ড্যাশ, x অক্ষ, এটা সমীকরণ হয়েছে কত, y = 0। কেন 0? x ও x ড্যাশ এমন একটি রেখা যে রেখার উপর যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর কোটি কত, 0। তাহলে যে রেখার উপর y এর মান 0, যে রেখার উপর y এর মান 0 সেই রেখাটাই হবে কি x অক্ষ। আবার ঠিক একইভাবে y অক্ষের সমীকরণ x = 0। এই যে রেখাটা দেখো, এই রেখার উপর যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর ভুজ x = কত, 0। তাহলে যে রেখার উপর x এর মান 0 সেই রেখাটা হবে কি y অক্ষ, এবং যে রেখার উপর y এর মান 0 সেই রেখাটা হবে কি x অক্ষ। তাই এভাবে মনে রাখতে পারো x অক্ষের সমীকরণ y = 0। তোমরা অনেক সময় ভুল করে ফেলো যে x অক্ষের সমীকরণ x = 0, না, x অক্ষ যে রেখার উপর y এর মান 0 সেইটা হবে x অক্ষ, আবার y অক্ষের সমীকরণ যে রেখার উপর x এর মান 0 মনে থাকে জন্য এরকম। এবার দেখো নাম্বার 3 x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। আচ্ছা, এটা ব্যাখ্যা দিতেছি পরে। আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x = a। আচ্ছা, এইটা বুঝাই কি একটু দেখো, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। খেয়াল করো, আমরা লিখছি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। তাহলে x ও x ড্যাশ এই হলো x অক্ষ, x অক্ষের সমান্তরাল। এই যে x অক্ষের সমান্তরাল উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। এই যে দেখো এইটা হলো b, এই y = b। b দ্বারা বোঝা যায় কি যে x অক্ষ থেকে কত দূরে আছে, y = b। তাহলে এই রেখাটার সমীকরণ আসছে কি y = b। অর্থাৎ এই যে রেখাটা আছে x অক্ষের সমান্তরাল, এটার একটা নাম দেই ab রেখা। এই ab রেখার উপর যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর কোটি কত, b। অর্থাৎ এখানে যত বিন্দু আছে এই বিন্দুগুলা যদি আমরা যোগ করি তাহলে যে একটা সঞ্চারপথ পাবো, সেই সঞ্চারপথটা কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল।
তাহলে এজন্যই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y = b। তার কারণ এখানে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর কোটি এক্স অক্ষ থেকে সমান দূরে আছে। তাহলে সেই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে যে রেখা পাবো সেটা এক্স অক্ষের সমান্তরাল, সেজন্য ওই রেখাটার সমীকরণ হবে কি y = b। আবার এখান থেকে খেয়াল করি b এর মান যদি 0 হয় তখন ab রেখাটা কিন্তু এক্স অক্ষের সাথে মিশে যাবে, তখন b = 0 হলে রেখাটা কি হবে y = 0, অর্থাৎ এক্স অক্ষ হবে। এরপর দেখো ঠিক একইভাবে আরেকটা কথা বলে রাখি, এখানে b এর মান এখানে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটা হতে পারে। যদি প্লাস হয় তাহলে উপরের দিকে হবে, ধনাত্মক হয়, আর যদি ঋণাত্মক হয় তাহলে নিচের দিকে হবে। হয়তো দেখা গেল b সমান কত +2 বা -2, তাহলে b যদি 2 হয় তাহলে রেখাটা উপরের দিকে হবে, আর b যদি -2 হয় তখন রেখাটা হবে y = -2 নিচের দিকে হবে, এইরকম নিচের দিকে হবে যদি b মাইনাস হয়। এবার দেখো x ও x ড্যাশ আর y ও y ড্যাশ। এখন দেখো x y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় কি ভুজ বলা হয়। তাহলে এই যে y অক্ষ থেকে এই যে রেখাটা আছে এই রেখার উপর যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর ভুজ সমান দূরত্বে আছে, তা আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি তাহলে যে রেখা পাবো সেটা কিন্তু y অক্ষের সমান্তরাল হবে। দেখো এখানে আমরা এইটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, প্রত্যেকটাই কত, এটা হইল x = a, এটা a, এটাও a, এটাও a। তাহলে y অক্ষ থেকে সম দূরত্বে যত বিন্দু আছে এই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটা y অক্ষের সমান্তরাল, সেজন্য y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে কি x = a। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে x অক্ষের সমান্তরাল আর y অক্ষের সমান্তরাল। আচ্ছা তাহলে খেয়াল করি এখন একটু দেখি যে x অক্ষের y অক্ষের সমান্তরাল হবে x = a। এ দ্বারা বোঝা যায় কি রেখাটা y অক্ষ থেকে কত দূরে আছে। এ যদি ধনাত্মক হয় তাহলে মূলবিন্দু হইতে ডান দিকে হবে, এ যদি ঋণাত্মক হয় তাহলে মূলবিন্দু হইতে বাম দিকে হবে, এই যে এভাবে। যদি এটা মাইনাস হয় অর্থাৎ এখানে রেখাটা কোন দিকে হবে সেটা নির্ভর করবে x = যে a দেওয়া আছে, এই যে অচলনা ধ্রুবক আছে এই ধ্রুবকটার উপর। যদি ধনাত্মক হয় ডান দিকে, ঋণাত্মক হলে বাম দিকে। এখানেও খেয়াল করি a যদি 0 হয় তাহলে x = 0, তখন এই সমান্তরাল রেখাটা y অক্ষের উপর মিশে যাবে, তার কারণে এই দূরত্ব তো তখন থাকতেছে না, তখন রেখাটা কার উপর হবে y অক্ষের উপর হবে। তাহলে আমরা বুঝলাম যে x অক্ষের সমীকরণ y অক্ষের সমীকরণ, তারপর শিখলাম x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা তাহলে একটু খেয়াল করি আমরা x = 2, এইটা দ্বারা কি বুঝাবে এখন y অক্ষের সমান্তরাল। আবার দেখা গেছে যে x = কত -3, এটা দ্বারাও কি বুঝাবে y অক্ষের সমান্তরাল। এরপর দেখো যদি হয় y = 2, এটা দ্বারা বুঝাবে কি x অক্ষের সমান্তরাল। যদি y = -4 হয় এটাও কি হবে x অক্ষের সমান্তরাল। তাহলে উপরের দুইটা রেখা হইল x অক্ষের সমান্তরাল, এটা মূলবিন্দু হইতে ডান দিকে, এই যে দেখো মূলবিন্দু হইতে ডান দিকে, এই যে x = কত 2, আর x = -3, এটা মূলবিন্দু হইতে কোন দিকে বাম দিকে, এই যে x = -3। আর y = 2 দেখো এটা যদি আমি এদিকে দেখাই y = 2, x ও x ড্যাশ y ও y ড্যাশ। তাহলে y = 2 এটা x অক্ষের উপরের দিকে, এই যে 2 একক দূরে, এইটা y = 2। আর যদি y = -4 হয় তো এটা নিচের দিকে হবে y = -4। তাহলে আমরা এখন এই যে চারটা সমীকরণ লিখলাম আমরা এখন চিহ্নিত করতে পারবো যে এগুলো সবাই x অক্ষের বা y অক্ষের সমান্তরাল, উপরে দুইটা y অক্ষের সমান্তরাল, নিচে দুইটা x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এখন দেখে চিনতে পারবো যে এটার লেখচিত্রটা কি হবে, কোন দিক দিয়ে হবে। আচ্ছা তারপর দেখো সরলরেখার ঢাল, খুব উল্লেখযোগ্য বিষয় সরলরেখার ঢাল। তো এটা আমরা বলতে পারি যে সরলরেখার ঢাল বলতে কি বোঝায়। ঢাল কথাটা কিন্তু ঢালু থেকে আসছে। কোত্থেকে আসছে? ঢালু থেকে। দেখি আমরা টিনের চাল কিভাবে রাখা হয়, ঢালু রাখা হয়। তারপর রাস্তার সাইড তোমরা খেয়াল করছো ঢালু রাখা হয়। তারপর আছে ব্রিজের সাইড, এগুলো কি করা হয় ঢালু। এই ঢালু থেকে ঢাল কথাটা আসছে কিন্তু। তাহলে এখানে ঢালের সংজ্ঞাটা হইল কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে উক্ত সরলরেখার ঢাল বলা হয়। এই যে সরলরেখার ঢাল, সরলরেখার ঢাল
ঢাল ইংলিশে বলা হয় কি স্লোপ বলা হয়, ইংলিশে বলা হয় SLOPE স্লোপ। আচ্ছা, এটা সংজ্ঞা হয়েছে কোন সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক বা যোগবোধক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে উক্ত সরলরেখার ঢাল বলা হয়। যেমন দেখো, এই একটা রেখা আছে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে এবি একটা রেখা আছে, এবি রেখাটা এক্স অক্ষের ধনাত্মক, ধনাত্মক বলতে বোঝাবে এক্স অক্ষ থেকে কোন দিকে, বাম দিকে যে কোণ উৎপন্ন করে। আবার কিন্তু এদিকেও হতে পারে রেখাটা, এই যে এটা মনে করো সিডি রেখা, তাহলে আমরা আবার জন্য এইটা মনে না করি যে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে কোয়াড্রেন্ট কোনো বিষয় নাই। তোমরা খেয়াল করবা এক্স অক্ষের সাপেক্ষে ওই রেখাটা কম্পেয়ার করবা, এক্স অক্ষ থেকে বাম দিকে, এই দেখো এক্স অক্ষ থেকে বাম দিকে যে কোণ উৎপন্ন করে, এটা থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এবি রেখার ঢাল কত হবে, এবি রেখার ঢাল কত হবে, এম সমান, ঢালকে এম দ্বারা প্রকাশ করা, এবি রেখার ঢাল এম সমান ট্যান থিটা। আবার এই যে সিডি রেখার ঢাল একই রকম, এম সমান কত, ট্যান থিটা হবে। তাহলে আমরা ঢালকে এম দ্বারা প্রকাশ করি, আর যে কোণ উৎপন্ন করবে তার ট্যানের মান, ট্যানজেন্টের মান হবে কি ঢাল। তবে এখানে একটা শর্ত আছে, যেখানে থিটা নট ইকুয়াল 90 ডিগ্রি এবং থিটার মান 0 থেকে বড়, 180 থেকে ছোট, এটা একটা লিমিট দেওয়া আছে তোমাদের এখানে। আচ্ছা, এখানে নাই, দেখো থিটার মানটা 0 থেকে বড়, 180 থেকে ছোট। এখানে কি হয় দেখো, এই থিটার মানটা যদি 0 হয় তাহলে এবি রেখাটা কি হবে, এক্স অক্ষের সাথে মিশে যাবে। থিটার মানটা যদি 0 হয় তাহলে এক্স অক্ষের সাথে মিশে যাবে। আবার যদি থিটার মানটা আস্তে আস্তে বড় হইতে যদি 180 ডিগ্রি হয় তাহলে এবি রেখাটা এটা এক্স অক্ষের সাথে মিশে যাবে। আর যদি কত হয়, থিটা 90 ডিগ্রি হয় তাহলে এবি রেখাটা কি হবে, এক্স অক্ষের উপর লম্ব হবে। তা আমরা সংজ্ঞায় কি বলছি, যে কোনো সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে উক্ত সরলরেখার ঢাল বলা হয়। এই জন্য থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে ট্যান 90 কি হয়, অসংজ্ঞায়িত, তাহলে এই রেখাটার ঢাল কি হবে, অসংজ্ঞায়িত হবে। তো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে থিটা যদি কত হয়, 0 হয়, থিটা যদি 0 হয় তাহলে এবি রেখাটা এক্স অক্ষের সাথে মিশে যায়। তাহলে আমরা সংজ্ঞাই বলছি কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে একটা কথা বলা যায় যে এক্স অক্ষের ঢাল কিন্তু, এক্স অক্ষের ঢাল এখানে আমি যদি থিটার পরিবর্তে 0 বসাই তাহলে ঢালটা আসে কত, ট্যান 0 মানে 0। তাহলে এক্স অক্ষের ঢাল বা এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হবে কত, 0। যেমন দেখো এক্স অক্ষের সমান্তরাল যদি এরকম হয়, এই যে রেখাটা আছে আলাদা করে দেখো, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই যে এক্স অক্ষটা আছে, এক্স অক্ষ হলো এইটা, আর এক্স অক্ষের সমান্তরাল এবি রেখাটা। তাহলে এবি রেখাটা সে কিন্তু এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করেনি, করছে না, করে নেই। তাহলে এবি রেখার ঢাল কি হবে, 0 হবে, কেন এখানে আমি থিটা পরিবর্তে কি বসাবো, 0। আবার এক্স অক্ষের ঢাল এটাও কিন্তু 0, এমসিকিউতে কিন্তু থাকে যে এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের ঢাল কত, ট্যান 0। এবার ঠিক একইভাবে ওয়াই অক্ষের, এই ওয়াই অক্ষটা কিন্তু এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই যে ওয়াই অক্ষটা আছে এক্স অক্ষের উপর লম্ব, তাহলে এটা ডাল হবে কত, ট্যান 90, অর্থাৎ অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখাগুলো আছে এদিক দিয়ে হতে পারে, এদিক দিয়ে হতে পারে, এদের ঢাল কি হবে, অসংজ্ঞায়িত হবে। তা আমরা একটা কথা বলতে পারি যে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল হবে কি, অসংজ্ঞায়িত, আর এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল হবে কত, 0 হবে। আর এইটা মনে রাখবা, অনেক সময় এমসিকিউতে থাকে এই যে লিমিটটা থাকে যে থিটার লিমিটটা কত হবে ঢালের ক্ষেত্রে। আচ্ছা দেখো, তা আমরা বুঝলাম যে সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি। দুটা বিন্দু থাকলে আমরা ঢাল বের করতে পারি, আবার সমীকরণ থেকেও আমরা ঢাল বের করতে পারি। দেখো আমরা আগে লিখলাম কত, 3 লিখছি। এবার 4 নাম্বার দেখো, যেমন আছে x1 y1 এবং
x2 y2 দুটো বিন্দু আছে, এই যে মনে করো এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু আছে। আমরা যদি এই দুইটা বিন্দু যোগ করি তাহলে যে রেখা পাবো এই রেখার ঢাল কত হবে? এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এবি রেখার ঢাল কি হবে? রেখার এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখার ঢাল, সংযোগ রেখার ঢাল m সমান, আচ্ছা এটা সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এটা কিন্তু নিচে ক্লাসও ছিল, নবম দশম শ্রেণীতেও ছিল। তো আবার দেখো y1 মাইনাস y2 নিচে হবে x1 মাইনাস x2। আমরা কিন্তু এভাবেও লিখতে পারি উপরে y2 মাইনাস y1, তবে ক্রমটা কিন্তু ঠিক থাকবে। দেখো উপরে y1 লিখছি, নিচে কিন্তু x1 লিখতে হবে, আর পরে y2 লিখছি, তাহলে এখানেও x2 লিখতে হবে। এভাবে লেখা যায়, অথবা m সমান দেখো y2 মাইনাস y1 নিচে x2 মাইনাস x1। ক্রমটা কিন্তু ঠিক থাকতে হবে, উপরে y1 হলে নিচেও x1 আগে হবে। এই হলো বিন্দু থেকে বিন্দুর সাহায্যে ঢাল বের করা। যেমন মনে করো 2 মাইনাস 3, এই একটা বিন্দু আছে, আর একটা আছে মনে করো -1 4, এই দুইটা বিন্দু আছে। এই দুইটা বিন্দুর সাহায্যে আমরা এখন কিভাবে ঢাল বের করতে পারি? তাহলে দেখো প্রথম বিন্দুটা এ আছে, পরেরটা আছে বি। তাহলে এখন এবি রেখার ঢাল কত হবে? এবি রেখার ঢাল ওই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? m সমান দেখো উপরে হলো কোটি দুইটার বিয়োগফল, এই যে কোটি দুইটা, প্রথমটা কোটি -3, পরেরটা কোটি কত 4, তাহলে -3 -4 কোটি দ্বয়ের বিয়োগফল। আর নিচে হলো ভুজ দ্বয়ের বিয়োগফল, প্রথম ভুজটা আছে কত 2, পরেরটা আছে কত -2, তাহলে এই দুইটার বিয়োগফল কত হবে? 2 + 1, লাস্টে হয় -7, নিচে কত 3। তাহলে এই দুইটা বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে তার ঢাল কিন্তু আমরা বের করতে পারলাম। মনে রাখতে হবে উপরে হবে কোটি দ্বয়ের বিয়োগফল, নিচে ভুজ দ্বয়ের বিয়োগফল। আচ্ছা এইটা হলো বিন্দুর সাহায্যে ঢাল বের করা। এবার আছে রেখা থেকে কিভাবে ঢাল বের করে দেখো। সরলরেখা থেকে যেমন আছে 2x মাইনাস কত 2x মাইনাস 4y প্লাস 1 সমান 0, এত রেখার ঢাল। এত রেখার ঢাল আমরা কিভাবে বের করতে পারি? m সমান, এটা সূত্র হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। রেখা থেকে ঢাল বের করার সূত্র হলো এটা, -x এর সহগ। এখানে x এর সহগ আছে কত 2, মাইনাসটা আমরা লিখলাম, x এর সহগ আছে 2, আর নিচে y এর সহগ, y এর সহগ আছে কত -4, তা আমরা -4 লিখলাম। এখন লাস্ট অবধি কি হবে 1/2। তাহলে এভাবে আমরা একটা সমীকরণ যদি দেখি, সরলরেখার সমীকরণ, তার থেকে ঢাল আমরা এভাবে বের করতে পারি। আবার দেখা যাচ্ছে তো তোমার এই সমীকরণটি যদি এরকম থাকে 2x সমান 4y মাইনাস 1 সমান 0, 0 লাগবে না এবার, কেন যেহেতু দুই পক্ষে দুইটা, এদিকে x ওদিকে y আছে। তাহলে এই রেখার ঢাল কত হবে? এত রেখার ঢাল m সমান x এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই কত y এর সহগ। আচ্ছা আমরা এবার কিন্তু মাইনাস দেইনি, তার কারণ হচ্ছে x এবং y যদি সমীকরণের দুই পাশে থাকে তাহলে মাইনাসটা দিতে হবে না। তাহলে দেখো এখানে x এর সহগ আছে কত 2, আর নিচে y এর সহগ আছে কত 4, তাহলে দেখো হাফ হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? যখন x এবং y সমীকরণের দুই পাশে থাকবে তখন আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করব না, আর যদি একই পাশে থাকে তাহলে মাইনাস চিহ্নটা ব্যবহার করব। আচ্ছা x ও y সমীকরণের দুই পাশে থাকলে মাইনাস চিহ্ন হবে না। এই যে ঢালে আমরা মাইনাস চিহ্নটা দেব না। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেখা থেকে কিভাবে ঢাল বের করব, আর সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করব, আর বিন্দুর সাহায্যে আমরা কিভাবে ঢাল বের করব। আচ্ছা আর একটু দেখি আমরা, দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল আমরা তোমাদের শিখিলাম। তারপর আছে x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এবার আছে দুটো বিন্দুগামী রেখার সমীকরণ।
5 নম্বরে x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ কি হবে? x মাইনাস x1 নিচে x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 নিচে y1 মাইনাস y2। এটা হলো দুইটা, আগে দেখাইলাম দুইটা বিন্দুর সাহায্যে কিভাবে ঢাল বের করে, এবার দেখাইলাম দুইটা বিন্দু ব্যবহার করে কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, একটা উদাহরণ দিই তোমাদের, আরেকটা সূত্র লিখে দেই এই সাথে সাথে, যে x1 y1 এবং মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। আচ্ছা, এটা হবে y = y1 বাই x1 x। যদি আমরা এই সূত্রে বসাই, মূল বিন্দু যেমন এইটা x1 y1, পরবর্তী x2 y2, এইটার পরিবর্তে যদি আমরা মূল বিন্দু মানে 0 0 ধরি, তারপর যদি এখানে মান বসে সেটা সরল করে এটা আসে। আচ্ছা দেখো, আমরা দুইটা উদাহরণ দিচ্ছি, 2 - 1 আর হলো 2 - 1 আর -3 5, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ কি হবে? এত বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। আচ্ছা, সংযোগ রেখার সমীকরণ। আচ্ছা, আমরা সূত্রটা কি লিখছি? x মাইনাস x1। তাহলে এখানে x1 y1, x1 বলতে 2 বুঝাবে, x2 বলতে -3, তাহলে x1 y1 x2 y2। তা আমরা যদি এই সূত্রে বসাই তাহলে কি আসে? x কিন্তু চলক সমীকরণের, x মাইনাস x1 মানে 2, নিচে হবে x1 মাইনাস x2 তার মানে 2 - 3, তাহলে 2 + 3 হবে সমান y মাইনাস y1 আছে ডান পাশে, তাহলে y1টা প্লাস -1 আছে, তাহলে +1 হবে, নিচে y1 মাইনাস y2 তার মানে -1 -5 আসবে। দেখো উপরের সূত্রটা x1 y1 x2 y2, তা আমরা উপরের সূত্রে যদি এই দুটো বিন্দু স্থাপন করি তাহলে কি পাওয়া যাচ্ছে? এই সমীকরণটা পাওয়া যাচ্ছে, x - 2 নিচে 5 সমান কত? y + 1 নিচে কত হবে? -6। তা আমরা যদি বজ্রগুণন করি, -6 + 12 সমান কত? 5y সমান +5, তাহলে শেষ পর্যন্ত হয় কত? -6 - 5y + 7 সমান 0। মাইনাস দিয়ে গুণ করি, 6x + 5y - 7 সমান 0। অনেক সময় এরকম থাকে যে দুইটা বিন্দু থাকে, তাহলে দুইটা বিন্দু সংযোগ রেখার সমীকরণ কি হবে? তাহলে আমরা এভাবে বের করতে পারবো। আচ্ছা, আরেকটা দেখি, এই যে 2 - 1 এবং মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। মূল বিন্দু বলতে 0 0, মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, সেই সূত্রটাই দেওয়া হয়েছে, সংযোগ রেখার সমীকরণ। আচ্ছা, আমরা প্রথম সমীকরণ, এই যে প্রথম যে সূত্রটা আছে এটার মধ্যে বসাইলেও হবে, আর সংক্ষিপ্তভাবে আমরা এটা দিয়েও করতে পারি। অর্থাৎ এই হলো x1 y1, তা আমরা কি লিখছি? y সমান, আচ্ছা লিখলাম y, আচ্ছা এরপর x লিখলাম, y সমান x লিখলাম। এখন হবে কি? উপরে y1 আর নিচে x1। y1 বলতে কত বোঝায়? -1, আর x1 বলতে কত? 2, এই নিচে 2 লিখলাম। তাহলে দেখো 2y সমান -x বা x + 2y সমান 0। এই রেখাটা যে এই রেখাটা এখন দেখা যাচ্ছে রেখাটা মূল বিন্দুগামী রেখা, অর্থাৎ মূল বিন্দু দিয়ে গেলে দুর্বক বর্জিত হবে, দুর্বক থাকবে না, x থাকবে y থাকবে, তবে দুর্বক থাকবে না। তাহলে দুর্বক বর্জিত রেখাই কিন্তু মূল বিন্দুগামী রেখা। আচ্ছা, আরেকটা দেখাই, এটাই সম্ভবত শেষ। দেখো, কোন সরলরেখা
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে এবং ওয়াই অক্ষ থেকে কোন নির্দিষ্ট পরিমাণ অংশ ছেদ করলে রেখাটির সমীকরণ কি হবে? রেখাটির সমীকরণ y সমান mx প্লাস c, অর্থাৎ ছবিটা দেখি যে x ও x ড্যাশ y ও y ড্যাশ, এবি একটা রেখা আছে। এবি রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। ধনাত্মক বলতে বুঝে x অক্ষ থেকে বাম দিকে। আবার এই সেকেন্ড কোয়াড্রেন্ট এটা আবার চিন্তা করো না। আর এইটুক হইল c। এই যে ছবিটা দেখা যাচ্ছে y = mx প্লাস c, c দ্বারা বোঝায় y অক্ষের খণ্ডিত অংশ। এখানে m সমান কত? tan থিটা। এই যে কোণ উৎপন্ন করে তার tan এর মান m হইছে রেখাটার ঢাল, x এর যে সহগ আছে এইটাই হলো ঢাল। অবশ্যই এখানে y সহগ 1 হইতে হবে, আর তাহলে x এর সহগটাই হবে ঢাল। m সমান tan থিটা আর c সমান y অক্ষের ছেদক অংশ। c দ্বারা বোঝায় কি? y অক্ষের ছেদক অংশ। আচ্ছা, এখানে আর একটু কথা লিখে দেই। c যদি 0 হয়, অর্থাৎ এই খণ্ডিত অংশটা যদি না থাকে, তখন রেখাটা কোথা দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। এরকম রেখাটা, এই যে এবি রেখাটা কোথা দিয়ে গেল? মূল বিন্দু দিয়ে গেল। এটা কখন? যদি c এর মানটা 0 হয়। c এর মান যদি 0 হয়, তাহলে এবি রেখাটা কোথা দিয়ে যাবে? কোণ ঠিকই আছে, এই থিটা কোণ কিন্তু ঠিকই আছে। তখন c যদি 0 হয়, তা আমরা লিখতে পারি c সমান 0 হলে রেখাটি মূল বিন্দুগামী। তারপর আমরা কথাটা লিখে দিই, মূল বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে কি হলো? মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx। তাহলে আমরা কি শিখলাম? মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx, অর্থাৎ ধ্রুবক বর্জিত রেখাই হলো মূল বিন্দুগামী। যেমন মনে করো 2y প্লাস 3x, এই রেখাটা মূল বিন্দুগামী, তার কারণ এখানে কোনো ধ্রুবক প্লাস মাইনাস নাই, ধ্রুবক বর্জিত আছে। y আছে x আছে, এই y আছে x আছে, এই রেখা মূল বিন্দুগামী। তাহলে y = mx আকারের রেখা কোথা দিয়ে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। এখানে m দ্বারা বোঝাবে রেখাটির ঢাল, আর ধ্রুবক c এখানে বর্জিত, ধ্রুবক নাই, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরে ক্লাসে আমরা এরপরে আরো কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা প্রশ্নগুলোর সমাধান করব, অনুশীলনী প্রশ্নগুলো। তো ছেলেরা সবাই ভালো থাকো, পরে ক্লাসে আবার দেখা হবে।